নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আজকের দিনের সব থেকে বড় খবরটা নিয়ে শুরু করবো ঘণ্টাখানেকের এই সংবাদ। সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে বিদ্ধ মদন মিত্র। মোট 38 পাতার চার্জশিট, 63 জন সাক্ষী, 6 জনের গোপন জবানবন্দি, তার মধ্যে অবশ্যই সুদীপ্ত সেনের ড্রাইভারদের বিস্ফোরক স্বীকারোক্তিও রয়েছে। অন্যতম মূল অভিযোগ, একদিকে যেমন মন্ত্রী মদন মিত্র সারদার নানা অনুষ্ঠানে গিয়ে সংস্থার প্রশস্তি গেয়ে কার্যত সংস্থার বিশ্বাসযোগ্যতা বাড়াচ্ছেন, অন্যদিকে 2011 সালের নির্বাচনে সব রকমভাবে মদন মিত্রের পাশে দাঁড়াচ্ছেন সুদীপ্ত সেন। সেই বিষয়ে থাকবে আমাদের আজকের অনুষ্ঠানে। পাশাপাশি থাকবে আরেকজনের কথা, যার একেবারে আমাদের মতো সাধারণ জীবনযাত্রার একজন মানুষ, হঠাৎ রাতারাতি কোটিপতি হয়ে গেলেন কিভাবে, কোন জাদুতে, সেই নেই আমাদের আজকের বিতর্ক। আজকের বিষয়, জমি কেলেঙ্কারিতে বিস্ফোরক তথ্য মদন ঘনিষ্ঠের বিরুদ্ধে, সিবিআই চার্জশিটে কিভাবে বিদ্ধ মানি মিত্র। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন বিজেপি নেতা তথাগত রায়, আছেন অধ্যাপক দেবনারায়ণ সরকার, অন্যদিকে রয়েছেন আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় এবং কংগ্রেস নেতা শুভবিলাস বর্মা। ওদের কাছে যাব, কিন্তু সিবিআই সেই চার্জশিট কি রয়েছে এই 38 পাতায় দেখাবো আপনাদের। সারদা রিয়েলটি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হলো বুধবার। চার্জশিটে নাম রয়েছে মদন মিত্র, কুণাল ঘোষ, সৃঞ্জয় বসু, নরেশ ভালোরিয়া। আলিপুর আদালতে পেশ হওয়া 38 পাতার এই চার্জশিটের সঙ্গে সিবিআই এর তরফে তুলে দেওয়া হয়েছে প্রচুর নথি এবং সাক্ষ্য। সিবিআই সূত্রে দাবি, 63 জন সাক্ষীর বয়ান সম্বলিত এই চার্জশিটে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মদন মিত্র এবং তার সারদা যোগকে। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে চার্জশিটে দাবি করা হয়েছে কিভাবে সারদার বেআইনি কর্মকাণ্ড সম্পর্কে সব জেনেও দিনের পর দিন সুদীপ্ত সেনকে সাহায্য করেছেন পরিবহন মন্ত্রী। চার্জশিটে সিবিআই দাবি করেছে, মদন মিত্র যে সারদা কেলেঙ্কারির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং ষড়যন্ত্র সামিল ছিলেন তার তথ্য প্রমাণ রয়েছে। সারদা থেকে মদন মিত্রর কাছে প্যাকেট যেত, হিসাবরক্ষক, গাড়ির চালক, এজেন্টরা বলছেন। অনেকে বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন। মন্ত্রীর মুখ ব্যবহার করে প্রতারণা জাল বিস্তার করা হয়েছিল এই দাবি করে চার্জশিটে বলা হয়েছে, বিপুল কমিশনের বিনিময়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলতেন সারদার এজেন্টরা। এভাবে প্রায় 2,500 কোটি টাকা তুলেছেন তারা। সারদার এইসব এজেন্টদের পাশেই দাঁড়িয়েছিলেন মদন মিত্র। সারদার সঙ্গে আছি, এজেন্টদের সঙ্গে আছি বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি মিটিংও করেন। সারদার ম্যাগাজিনে এজেন্টদের সঙ্গে মন্ত্রীর ছবিও বের হয়েছিল। এই সমস্ত ছবি এবং অনুষ্ঠানের ফুটেজও সিবিআই জমা দিয়েছে চার্জশিটের সঙ্গে। পাশাপাশি চার্জশিটে আরও দাবি করা হয়েছে, যেহেতু মদন মিত্র একজন বিধায়ক, একজন মন্ত্রী, তাই তাঁর সঙ্গে সারদার এজেন্টদের ছবি দেখে সাধারণ মানুষ তাঁদের রোজগারের টাকা সারদার সংস্থাগুলিতে বিনিয়োগ করেছিলেন। মন্ত্রী যে শুধু সারদার এজেন্টদের পাশে থাকবেন বলেছিলেন তাই নয়, তিনি সারদার কর্মী সংগঠনের সভাপতিও ছিলেন। তার একটা অফিস ঘর ছিল, বোর্ড ছিল। এসব দেখেই কিন্তু মানুষ বিশ্বাস করেছিলেন, সারদার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এভাবেই মদন মিত্র সারদা কাণ্ডে ষড়যন্ত্রের শরিক হয়েছেন। চার্জশিটে সিবিআই এর দাবি, একদিকে যেমন সারদা গোষ্ঠীকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করেছিলেন মদন মিত্র, তেমনি 2011 নির্বাচনে মদন মিত্রকেও সব রকমভাবে সাহায্য করেছিলেন সুদীপ্ত সেন। এই দাবির মাধ্যমে সিবিআই সারদার মানি ট্রেলের দিকে ইঙ্গিত করল বলে মনে করা হচ্ছে। মদন মিত্র ছাড়াও সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে কুণাল ঘোষ, সৃঞ্জয় বসু এবং সুদীপ্ত সেনের আইনজীবী নরেশ ভালোরিয়ার। এদের প্রত্যেকের বিরুদ্ধেই 420 ধারায় প্রতারণা, 409 ধারায় সরকারি কর্মী, ব্যবসায়ীর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, 120 বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং চিটফান্ড আইনের 4 ও 6 নম্বর ধারায় অভিযোগ করা হয়েছে। এই মামলাতেই গত বছর 17ই নভেম্বর 7 জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করেছিল সিবিআই, কিন্তু পরে বিচার্য বিষয় হিসেবে গণ্য হওয়ার সময় 409 নম্বর ধারাটি বাদ চলে যাওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। এদিন চার্জশিট পেশের সঙ্গে সঙ্গেই বিচার্য ধারাগুলি নিয়ে নির্দেশ দেওয়ার আবেদন জানান সিবিআই এর আইনজীবী। সেই মতো নির্দেশ দেন বিচারক। এদিনের চার্জশিটে নাম নেই শিবনারায়ণ দাস এবং মাতঙ্গ সিংহের। সূত্রের খবর, তদন্তের কাজ আরও কিছুটা এগোনোর পর তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে সিবিআই। রাজশ্রী দত্তগুপ্ত ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। তথাগত, মূলত 420, 409, 120 ক্রিমিনাল কনস্পিরেসি এই মূল ধারায় মামলা হয়েছে। পাশাপাশি যেটা আছে আমরা সবাই জানি যে মূল অভিযোগ হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা তৈরি করার ক্ষেত্রে, আকৃষ্ট করার ক্ষেত্রে, প্রলুব্ধ করার ক্ষেত্রে, এবং পাশাপাশি অডিও এবং ভিডিও ডকুমেন্টস আছে, বাপি করিমের স্টেটমেন্ট আছে, মিডল্যান্ড পার্কের অফিসের কর্মীদের বক্তব্য আছে, সেখানে মন্ত্রী যাওয়ার অভিযোগ আছে। তথাগত, কিন্তু যেটা নেই সেটা হলো মুকুলের দেওয়া জবানবন্দি। মুকুল যে 4 ঘন্টা না 6 ঘন্টা সিবিআই এর সঙ্গে কাটিয়েছিলেন, সে সময় যা বলেছিলেন সেটা কিন্তু নেই। তাহলে সেটা কিসের জন্য তুলে রেখেছে সিবিআই, সেটা কার বিরুদ্ধে যাচ্ছে? কারণ আমি যতদূর জানি, সুব্রত আরো ভালো বলতে পারবেন, যে চার্জশিট দেবার সময় কারা সাক্ষী হবে এবং কি
দলিল দস্তাবেজের ওপর নির্ভর করে প্রসিকিউশন মামলা দাঁড় করাবে সেটা ঘোষণা করে দিতে হয়। এর মধ্যে যেহেতু মুকুলের জবানবন্দি নেই, সেই জন্য মুকুলের জবানবন্দিটা মনে হচ্ছে আরো কারোর জন্য জমা আছে। মুকুল শিবিরের একটা বক্তব্য আছে, তাদের বক্তব্য যে মুকুল রায়কে সেদিন ডেকে সেই দিনই বিকেলে ছেড়ে দেওয়া হলো, তাকে গ্রেফতার করা হলো না, এবং 2 এই চার্জশিটে উল্লেখ নেই, অতএব মুকুল রায় সারদার সঙ্গে সেভাবে যুক্ত নন। মুকুল শিবিরের বক্তব্য। না, মুকুল শিবিরের এই বক্তব্যটা মেনে নেওয়া মুশকিল। তার কারণ হচ্ছে যে ছেড়ে দেওয়া নানা রকম কারণে যেতে পারে, যেটা সবচেয়ে বিশ্বাসযোগ্য কারণ, যেটা মুকুল নিজেও বলেছেন, অনেকে বলছে আপনাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর কারণে ছেড়ে দেওয়া হয়। না, আমার জানার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। অন্য যদি কেউ জানেন তাহলে আলাদা কথা, আমার জানার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। কিন্তু সভা করছে, এটা কিন্তু ঘটনা, তথাগততা সভা। আমি বলছি একটা জিনিস, রুদ্ধদ্বার বৈঠক ভুল হতে পারে, ঠিক হতে পারে। বৈঠক, হ্যাঁ, একদম বৈঠক, সভা না, রাজনাথ সিং সভা নয়, মার্জনা করবেন। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে। হ্যাঁ। মানুষ হয়তো পারসেপশন হতে পারে, যে নাও হতে পারে, মানুষের কাছে কিন্তু একটা বার্তা যাচ্ছে অন্য, যে মুকুল রায়। আমার জানা নেই, কিন্তু এটা সত্যি কথা যে মুকুল রায় এর আগে, ওকে সিবিআইতে ডাকার আগে মুকুল রায় আমাদের সমস্ত মন্ত্রীর কাছে ঘুরে বেড়িয়েছিলেন। সে তো মমতাও বেরিয়েছিলেন, মমতা তো রাজনাথ সিং এর কাছে গিয়েছিলেন, মমতা তো অরুণ জেটলির কাছে গিয়েছিলেন। যেতেই পারেন আপনাদের পুরনো সঙ্গী। না, পুরনো সঙ্গী তো বটেই, কিন্তু পুরনো সঙ্গীর সাথে সম্পর্ক কিরকম থাকে আপনি তো মামলাপাতি করেন। যারা এককালে বিবাহিত ছিল, বিবাহের পরে তাদের সম্পর্ক কিরকম দাঁড়ায় বিচ্ছেদের পরে, আপনার খুব ভালোই জানা আছে। অতএব পুরনো সঙ্গী বললে জিনিসটা আমার সপক্ষেই যাবে। না, তার সম্পর্কটা ওই লাইনেই যাবে আর কি। এখন যে কথাটা হচ্ছে সেটা হলো যে মমতাও গিয়েছিলেন, মুকুলও গেছেন, সবাই হাজত থেকে বাঁচবার চেষ্টা করবেন, সবাই চার্জশিট থেকে বাঁচবার চেষ্টা করবেন, এর মধ্যে আশ্চর্যের কিছু নেই, এরা গেছেন। কিন্তু মুকুলের সাক্ষ্যটা, মুকুল যে জবানবন্দি সিবিআই এর কাছে দিয়ে এসছেন, দীর্ঘক্ষণ ধরে দিয়ে এসছেন, এবং সিবিআই এবং মুকুল দুতরফ থেকেই বলা হয়েছে যে এটা উনি যথাসম্ভব সহযোগিতা করেছেন, এটা এলো না। এটা কেন এলো না, এটা কার জন্য প্রিজার্ভড উইথ কেয়ার, কেন? আচ্ছা, এটা প্রথম কথা। আমি আসবো, তার আগে আমি একটু শেষ করিনি। আমি আসবো তার আগে দেখাবো যে প্রশান্ত নস্কর মদন মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ, তার বিরুদ্ধে একেবারে জমি কেনার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ আনছে তদন্তকারী সংস্থা। কি সেই অভিযোগ, কিভাবে মন্ত্রী ঘনিষ্ঠ এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে, দেখুন। সাধারণ নেতা থেকে কোটিপতি ব্যবসায়ী, ইডি সূত্রে খবর, গত কয়েক বছরে রকেটের গতিতে সাফল্যে সিঁড়ি চড়েছিলেন মদন মিত্র ঘনিষ্ঠ প্রশান্ত নস্কর। এককালে সাধারণ বাড়িতে জীবন কাটানো এই ব্যক্তি থাকতে শুরু করেছিলেন সারদা গার্ডেনের এই প্রাসাদোপম বাড়িতে। সুইমিং পুল থেকে বাগান কিংবা দোলনা, কি নেই এই প্রাসাদে। আর প্রশান্ত নস্করের এই বিপুল ধন সম্পত্তির তদন্তে নেমেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সারদা কর্ণধার সুদীপ্ত সেন দাবি করেন, তো একটা কথা আপনাকে বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমার প্রচুর সম্পত্তি রয়েছে যেগুলো কিন্তু এখনো ইডি নাগালের বাইরে, এবং সেটা দায়িত্ব ছিল আমার নন রেজিস্টার্ড এবং নন এগ্রিমেন্ট করা আছে, ঠিক আছে? আপনারা যদি ইডিকে একটু পুশ করে, তাহলে আজও কালও সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই একটা স্টেপ নেবে, করবে। তাহলে স্যার একটা কথা আপনাকে বলে যাচ্ছি, এটা তো একটা মৃত্যুকালীন মানুষের জবানবন্দি, তাহলে কিন্তু সবাইকে যে টাকাটুকু আছে অরিজিনাল, সেই টাকাটুকু ফেলতে যাবে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, সম্পত্তিগুলির হদিশ না মেলার মূল কারণ এগুলি সুদীপ্ত সেন কিংবা তার কোনো পরিজনের নামে রেজিস্ট্রি হয়নি, অর্থাৎ বেশ কিছু সম্পত্তি বেনামে কিনেছিলেন সুদীপ্ত সেন। ইডি সূত্রে দাবি, এমনই কিছু সম্পত্তি কেনা হয়েছিল পরিবহন মন্ত্রী ঘনিষ্ঠ প্রশান্ত নস্করের নামেও। এছাড়াও আরও একাধিক ব্যক্তির নামে সম্পত্তি কিনেছিলেন সুদীপ্ত সেন। আর এই প্রেক্ষিতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইডির দাবি, সুদীপ্ত সেনের গ্রেফতারির পর এমন বহু বেনামে কেনা জমির দখল নেন প্রশান্ত নস্কর। তারপর ভুয়ো নথি তৈরি করে তা বিক্রি করতে শুরু করেন। কোনো ক্ষেত্রে তার হাতিয়ার হয় পাওয়ার অফ অ্যাটর্নি, তো কোথাও তিনি ভুয়ো দলিল ব্যবহার করেন। গোয়েন্দাদের দাবি, এইভাবে একই জমি ৩-৪ জনকেও বিক্রি করেছেন মদন ঘনিষ্ঠ প্রশান্ত। এইভাবেই অল্প সময়ের মধ্যেই ফুলে ফেঁপে ওঠেন তিনি। সাধারণ দিনযাপন বদলে যায় বিলাসবহুল জীবনযাত্রায়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া নিতে শুক্রবার প্রশান্ত নস্করের বাড়িতে যান এবিপি আনন্দর প্রতিনিধি। কিন্তু প্রশান্ত কার্যত সামনে দিয়ে বেরিয়ে যাওয়া সত্ত্বেও তার স্ত্রী দাবি করেন তিনি নাকি বাড়িতেই নেই। এরপরই তাকে গ্রেফতার করে ইডি। আপনি প্রশান্ত বাবু? না দাদা, বাড়িতে এলেন তো আমার সঙ্গে? এখন ঢোকেনি বাড়িতে। এই তো ঢুকবে না দেখুন। না, এখন ঢোকেনি বাড়িতে। একটু কথা বলবো কি? দাদা বলছি, এই তো আমার সামনে বাইকে এলেন তো।
বাইক নিয়ে এসছি, হ্যাঁ হয়তো বাড়িতেই থাকবে। এই তো বাইক তো দাঁড়িয়ে আছে। তাহলে একটু মাঠের দিকে গেছে হয়তো। মাঠের দিকে গেছে, এখানে রাত ঢুকনি এখন। ইডি সূত্রে দাবি মদন মিত্র বিষ্ণুপুরের বিধায়ক হওয়ার আগে ওই এলাকায় তৃণমূলের মুখ ছিলেন প্রশান্ত নস্কর। এমনকি মদন মিত্র ভোটে দাঁড়ানোর আগে এলাকায় তার হয়ে জমি তৈরির কাজও প্রশান্তর নেতৃত্বেই হয়েছিল বলে সূত্রটির দাবি। এরপর বিধায়ক হন মদন, দিন বদলে যায় প্রশান্তরও। সিবিআই সূত্রে খবর, বিষ্ণুপুরের সারদা গার্ডেন সহ সংস্থার একাধিক জমি কেনার পেছনে এই প্রশান্তর হাত রয়েছে। ইডির দাবি, একা নয়, রীতিমতো দল তৈরি করে জমি কেনার কাজ করতেন প্রশান্ত। বিতর্কিত জমি হলে তো কথাই নেই, খবর পাওয়া মাত্র হাজির প্রশান্ত অ্যান্ড কোম্পানি। তারপর সরকারি এবং প্রশাসনিক নানা প্রভাব খাটিয়ে তা বাগে এনে ফেলতেন তিনি। স্থানীয়দের দাবি, প্রশান্তর কথা ছাড়া সারদা গার্ডেনে একটি পাতাও নড়ে না। এমনই প্রবল প্রতাপ তার যে গ্রেফতারির পরও আতঙ্কে মুখ খুলতে চাইছেন না কেউ। প্রকাশ সিনহা, নিমাই পান্ডা ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে মদন মিত্র বিরুদ্ধে সিবিআই অন্তত যে অভিযোগ করছে, একা নন, তার সঙ্গে বিশেষ একটি গোষ্ঠী কাজ করেছিল। আমি এখানে আসবো আপনার কাছে সুব্রতবাবু। আমি একটা হ্যাঁ। ছোট্ট সংযোজন করে দেবো। হ্যাঁ। 1 নম্বর হচ্ছে যে আজকে এটা বোঝা যাচ্ছে যে মমতা কেন সিবিআই এর হাত থেকে এই মামলাটাকে না দেওয়ার জন্য প্রাণপণ লড়েছিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে 34টা আসন পাওয়ার পরেও লোকসভায় কেন মমতা গুম হয়ে 3 দিন বসেছিলেন, বেরোননি। তো উচ্ছ্বাসে ফেটে যাওয়ার কথা মমতা, কিন্তু বেরোননি কেন? কারণ মমতা জানতেন যে এই দিন আসছে। সুব্রতবাবু, আমার পরিষ্কার প্রশ্ন, সেটা হচ্ছে সারদা গার্ডেন্সকে কেন্দ্র করে যে জমি কেনা বেচার হয়, আপনি জানেন যে 2009-এর ফেব্রুয়ারি মাসে মদন মিত্র বিষ্ণুপুর এলাকা থেকে 30,000 ভোটে জিতে এমএলএ হলেন। তারপর এই গোটা প্রশান্ত নস্করের উত্থান, কোটি কোটিপতি হয়ে যাওয়া চোখের নিমেষে, গোটাটাই কিন্তু জমি ব্যবসায়। না, সেটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। সেটা হচ্ছে যে সুদীপ্ত সেন মাটির গন্ধ পেয়েছিলেন, কোনো কোনো রাজনীতিবিদ যেরকম ঘন ঘন দল চেঞ্জ করেন, বুঝতে পেরেছিলেন, যার জন্য তিনি সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে যান। এবং প্রশান্ত নস্কর, যিনি তৃণমূলের ওখানে প্রাণপুরুষ ছিল বলা যেতে পারে, সেই প্রশান্ত নস্কর এবং মদন মিত্র। তবে একটা কথা বলি সুমন, খেয়াল করে দেখবেন, মদন মিত্র কিন্তু শুধুমাত্র পার্সোনাল নিজেকে গেইন করার জন্য কিন্তু যায়নি, একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে সেতু বন্ধন করেছেন, সেখানে সে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন, পাশাপাশিভাবে তার রাজনৈতিক দলও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু লাভবান হয়েছেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কখনো মাধ্যম হচ্ছে, কখনো জমি, কখনো হচ্ছে শেয়ার, কখনো হচ্ছে 3 গুণ টাকা ফেরত দেবেন, এই যে প্রলোভন, এবং সেখানে মুখ হিসেবে ব্যবহার করা হয়েছিল কিন্তু মদন মিত্রকে। আমি তথাগতদার সঙ্গে একটা বিষয় একমত, যদিও আমাদের অপেক্ষা করার জন্য কোনো বিকল্প কিছু নেই, যে যিনি একটা ঘড়ির মেইন স্প্রিং হচ্ছেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেস যদি একটা ঘড়ি হয়, তার মেইন স্প্রিং হচ্ছেন মুকুল রায়। সেই মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিভিন্ন যে দল ভাঙিয়েছেন, কখনো টাকার বিনিময়ে, কখনো জোর করে, যেটা 2011 সালের নির্বাচনে সেখানে সারদার টাকা, যে কারণে এসেছিল আপনার চ্যানেলেই, অন্য নামে ছিল, যে কুপন কেলেঙ্কারি, কোথা থেকে টাকার উৎস, এই সবটাই কিন্তু যোগাযোগ রক্ষা করেছিলেন মুকুল রায়। এবং লক্ষণীয়ভাবে মুকুল রায় বলেছেন, সিবিআইয়ের মতন কাজ করবে, আমি সহযোগিতা করব। বাংলার মানুষের, কোটি কোটি মানুষের প্রত্যাশা ছিল যে সেখানে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে কি মুকুল রায়ের নাম কি আসবে না, না মুকুল রায় ক্লিন চিটেড হয়ে গেলেন, এই প্রশ্নটা কিন্তু আসছে। তার সঙ্গে নির্বাচনে কে জিতলো কে জিতলো না সেটা বড় প্রশ্ন নয়, কারণ এক্ষুনি কেউ বলবেন এই দুটো নির্বাচন হলো, তাহলে দেখবেন জয়ললিতা গত পরশু যে নির্বাচনে উনি নির্বাচিত হয়েছিলেন 96,000 ভোটে উনি কিন্তু জিতেছিলেন, দুর্নীতিতে নিমজ্জিত জয়ললিতা। জয়ললিতার কথা বলেন, আমি এইটা নিয়ে দেবনারায়ণ বাবুর কাছে যাব। দেবনারায়ণ বাবু, কোন দায়বদ্ধতা থেকে মদন মিত্রকে এখনো মন্ত্রী রাখা হবে? আপনি আমায় বলুন যে জয়ললিতা যখন তার মুখ্যমন্ত্রিত্বটা তার অনুগতকে দিয়ে যেতে পারেন, কিন্তু চার্জশিট হয়ে গেছে। হ্যাঁ, চার্জশিট হয়ে গেছে, এরপরে তো ভারতবর্ষে এই উদাহরণ নেই যে সেই মন্ত্রীকে তার পদে রাখা হবে। এইটার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রাজনৈতিক ক্ষতি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যেভাবে, যেটা মোডাস অপারেন্ডি, যেভাবে জমি নেওয়া হয়েছে, এ তো মমতা বন্দ্যোপাধ্যায় যে মূল জমি আন্দোলন, সিঙ্গুর বলুন, নন্দীগ্রাম বলুন, সেইটাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। যেটা বিলাসবহুল প্রজেক্ট, যেটার জন্য সমস্ত পলিটিক্যাল উইংগুলো অ্যাক্টিভ হয়েছে, জমি দখল করে একজন
অত্যন্ত চিটফান্ডের মালিক কুখ্যাত তার হাতে তুলে দেবে বলে। আমি বলছি যে দুটো জায়গায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের আদর্শ আপনাদের ভাষায় ভুলুণ্ঠিত হচ্ছে, এবং দুই হচ্ছে এখনো চার্জশিটের মন্ত্রীকে সরানো হবে না। না, আমার কেন? বক্তব্য না, হ্যাঁ, একটা sure, বিতর্ক sure. তো। আমাকে তো বলতে দেবেন। হ্যাঁ, একটু কি বলা আগে দিচ্ছে শুন- না বলুন। প্লিজ। আচ্ছা সুব্রত হ্যাঁ, বাবু, হ্যাঁ, আপনাদের সময় আমি ঘা দিইনি, একটা বিতর্ক সভায় এই যে একটা পথ করে কেউ তো আটকায়নি, কি জ্বালা, আপনি কেন আগে থেকে বলছেন? না, না, এই যে পথ করে- প্লিজ। না, আমার বক্তব্যটা বলতে হ্যাঁ, হ্যাঁ, দিবেন? sure, sure. এত মনে করছেন কেন? এই যে প্রশান্ত নস্কর কি, হ্যাঁ। আমি 16 তারিখে আনন্দবাজারটাই পড়ছি, সারদার প্রশান্তের উত্থান কিভাবে সুদীপ্ত অন্য কয়েকজন জেরা করে ইডি জেনেছে 2005 সাল নাগাদ প্রশান্ত সারদা গার্ডেনের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তখন সারদা গার্ডেন্সে জমি দেখিয়ে বাজার থেকে টাকা তুলেছিলেন সুদীপ্ত, ধীরে ধীরে নিরাপত্তারক্ষী থেকে জমি কেনা বেচা। 2005 সালে কে ছিল? আচ্ছা, মদন তো আসলে 2009-তে, তা 2001 থেকে, এর আগে 21/10/2014 আনন্দবাজারে লিখেছে 2001 থেকে, 2001 থেকে 9-তে কে ছিল? মদন ছিল। মদন ছিল। ফ্যাক্টটা জেনে নিন। না। 2006 মদন মিত্র এই বিষ্ণুপুর থেকেই 4000 ভোটে হেরেছে। না, সে হারাক না, কিন্তু এই সময় হেরেছেন উনি তো। আমি একটা কথা বলি, 2009 30,000 ভোটে জিতলেন। হাজার ভোটে নেতা তো মদন কিন্তু উনি মিত্র। একা। এই যে 2001 থেকে 2011 পর্যন্ত হ্যাঁ। এখানে কার আমল ছিল? এটা কি তৃণমূলের আমল ছিল? ওহো। আপনি শুধু বলছেন শুধু মদন, এখানে কি শুধু মদন? লোকটা তো মদন, আমি কি করে বুদ্ধ মদন, হ্যাঁ। কিন্তু যারা মদন এই সময় ছিল, ধন্যবাদ, তারা সব মদন সাধু। মদন বলেছেন। তারা সবাই সাধু। ধন্যবাদ। 11 বছর সব সাধু। অনেক ধন্যবাদ। 11 বছর সাধু। আমি সঞ্চালক যারা হয়ে লোকের বলতাম, সাধুত্ব করবে, এটা দিয়ে অনুষ্ঠান তাদের শেষ কেন করতাম। CBI ধরছে না? মদন, তাদের মদনই। কেন ধরছে না কেন? এই স্বীকৃতির জন্য অনেক 2009, ধন্যবাদ। 2000 হোক, কিন্তু মদন সামনে আসছে কেন? আরে ভাই, আপনি আরো তো অনেক অধ্যাপক মদন। ছিলেন। শুনুন, আমার আর সাথে আরেকটা কি বলবো? আরেকটা তথ্য আমার- দিলেন বলুন। বাবু, বলুন। সারদার ব্যবসা না, আমি 2008। ওই আপনার এই যে সুদীপ্ত সেন, এই যে মানে ওহো, বিষ্ণুপুরে সারদা আমি গার্ডেন সব বুঝলাম, কিন্তু আমি বলি সারদার ব্যবসাটাই তো আগে শুরু 2005 হচ্ছে। থেকে টাকা তুলছে। এখান থেকে লেখা 2005 থেকে আমি বাজার তো থেকে সব টাকা বুঝলাম, তুলছে। আপনার আর্গুমেন্টটা তো দাঁড়াচ্ছে না। না, এক তা না, হচ্ছে আমি- যে সে তৃণমূল কংগ্রেসই করতো, মদন মিত্র না, শুধু তৃণমূল মদন, কিন্তু ওই জায়গাটা, কি মুশকিল। ওই জায়গাটা শোনো, 2008 ব্যবসা শুরু, আপনি 6 ডেটা দিলে হবে। 6 টাকা নেই, 2005 থেকে আপনারা বাচ্চা জন্মাবেই না, আপনি এই ডেটা কথা পাবেন বলি- না। আমি আমি আপনাকে বলছি বলছি না, আনন্দ বিশ্বাস সেও তো Security পরিষ্কার guard, বলেছে, একজন প্রহরী। অনেক সিপিএম এর লোকও জড়িত, কেন তাদের ধরা হচ্ছে না? হতেই পারে। দেবরাম বাবু, আমি আমি আপনাকে 100 agree বার করি, বলছি, agree করি। 2009 তে, আমি এই কথাটা আপনি বলছি। যার নাম বললেন তার নাম একাধিকবার উঠেছে, আমার ইস্যুটা তা নয়, নয়। কিন্তু তাতে প্রশান্ত নস্করের অপরাধ না, শুধু কোনো নয় না। প্রশান্ত ওর হাতে যদি হয়। তৈরি, এইটা আমি মানতে রাজি নই। কার হাতে আমি তৈরি? এই যে মদনের কার হাতে হাতের তৈরি? মদনের লোক, এই কথাটা মানতে রাজি নই। তাহলে তো সিপিএম নেতা না, হতে না, হবে। না, নিশ্চয়ই তখন সিপিএমরা ছিল। আন্ডার কাদের আগে ছিল? এই কথাটা বলবেন না। তাহলে মদন CBI কে মদন, সহযোগিতা করুন না, এই যে বলুন না গিয়ে। আমি একটা কথা বলছি, এই মদন আবার চার্জশিট যা হচ্ছে, হ্যাঁ। চার্জশিট অনুযায়ী তার আরে কাজ হবে। ভাই, আমি এটা সাথ করি, কিন্তু দুর্নীতিতে আপনারা সারা সাধু ভারতবর্ষে হবেন, আর শুধু জেলে মদন কেউ বলবেন। নেই, একমাত্র 10 মদন বছর মিত্র। ধরে আপনারা চালিয়েছেন, বলুন, আর মদন মিত্র তৃণমূল থাকবে? 2 বছরে শেষ করেছে। মদন এইটা মিত্র মানতে মন্ত্রী রাজি থাকা নই। উচিত, আপনি নাম্বার বলুন 2, না। নাম্বার 2, আর আপনার কি বলছেন না? আরে মদন চোর, এটা লোকে বলছে। বলছে না? প্রমাণ করতে হবে, এখনো চোর হয়নি। তাহলে মন্ত্রী চার্জশিট থাকবে? হয়েছে, তাহলে কোর্টে মন্ত্রী যাবে, থাকা যাবে। উচিত? না, না, আমি সেটা বলছি না। আমার second প্রশ্ন সেটাই ছিল। আমার প্রশ্নটা হচ্ছে যেটা মন্ত্রী কথা- থাকবেন কিনা? না, 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 আমি এটাই কথা বলছি। মতো দিও। চার্জশিট ফাইল হলো, কোর্টে যাবে, কোর্টে দেখা হবে, যদি সে প্রমাণিত হয় তা থাকবে, থাকবে না। না, 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 তা নয়। কিন্তু আপনি তো জেলে বলছেন থাকাকালীন অপরাধী কি প্রমাণের করে কথা, আমি তা মন্ত্রী বলছি না, না। অপরাধী প্রমাণ একজন হচ্ছে না, চার্জশিট- তাদের বড় কথা। ওহো, একজন প্রাথমিকভাবে চার্জশিটের অভিযুক্ত। নজির নেই। প্রাথমিকভাবে এই তো, আর অভিযুক্ত। এই তো কিন্তু রজত আপনি শুনুন। মজুমদার চার্জশিট দিল, রজত মজুমদার বেরিয়ে গেল। শুনুন, রজত দেবনাথ বাবু, মজুমদার বেরিয়ে গেল 5 মাস থাকার পরে। আপনি কি করে কনভিক্টেড বেরোলো? হলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছের উপর নির্ভর করছে না, আমি তা ভারতবর্ষের বলিনি। আইন অনুযায়ী তো কনভিক্টেড হলে আপনি রাখতেই CBI পারবেন তো না। চালাচ্ছে বিজেপি, এটা পরিষ্কার কথা। ও যা বাবা, এই যে- কথা নিয়ে এলো। না, না, এই যে তার মানে কি? কোর্টে বিজেপি চালাচ্ছে বলছেন না কেন? শুনুন, এইভাবে বিজেপি চালাচ্ছে বলছেন না কেন? আমি নৈতিকতা না, না, বলছি। কোর্ট চালাচ্ছে তো। না, 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 কারণ শুনুন, একটা জামিন তো refuse করছে কোর্ট। জামিন আচ্ছা, তো হয়ে গেছে refuse আপনার। করছে কোর্ট নাকি? কোর্টকে আমি মাথার তাহলে উপরে কোর্ট তো রাখলাম, বুঝে হয়ে নিয়ে গেছে। যাবে। আমি শুভ কোর্ট বলছি, তো আমি বুঝে যে- নিয়ে যাবে। কন্ট্রোল শুভ বলবো, প্রশ্নটা নৈতিকতা। আইন আদালত এ তো থাকবে। দিচ্ছে তো। Please, 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 আমার আরে সময় হয়ে শেষ। গেছে আপনার, দিচ্ছে না কেন? বলার সময় আপনার হবে। হয়ে গেছে।
আপনি বলার সময় পাবেন। শুনুন শুনুন এখনো পারি এই যে সময় আসুক দেবে। আরে দেবনারায়ণ বাবু প্লিজ শুনুন আপনার কাছে এই যে তথাকথা জামিন দেবে সময় হলে রাখুন এই দেবনারায়ণ বাবু এই দেবনারায়ণ বাবু আচ্ছা আপনাকে যেটা প্রশ্ন করা হলো যে মদন মন্ত্রী থাকবে কিনা নৈতিকতা প্রশ্নে আপনি কোনো উত্তর দিচ্ছেন না এখন কথা হলো একজন পাবলিক সার্ভেন্ট যদি 24 ঘন্টা অ্যারেস্টেড থাকে তখনই সাসপেন্ডেড সাসপেন্ড হবে তা না, এই সাসপেন্ড কেমন? সেটা তো অন্য কথা, সেটা আমিও আরে অন্য কথা কি হবে? কিন্তু তা না, আপনি তো ছিলেন, সেখানে রাজনৈতিক রাজনৈতিক হস্তক্ষেপ তার সঙ্গে সেখানে আরে তার সঙ্গে he is a public servant. একটা পার্টি হিসেবে চলা মন্ত্রী একজন পাবলিক সার্ভেন্ট এবং মন্ত্রীর দায়িত্ব নৈতিকতার প্রশ্ন তুলছেন সুকবিলাস বর্মা। দ্রুত একবার দেখবো কৈলানে একটি প্রজেক্ট, তার নাম 18 বিঘা, সুদীপ্ত সেনের। কি ছিল সেই প্রজেক্টে দেখবো। সারদা গোষ্ঠীর একটি প্রকল্প আরো ভালো করে বললে সুদীপ্ত সেনের প্রতারণা জালের এক অপ্রকাশিত অধ্যায়, যে অধ্যায়টি উন্মোচিত হলো সিবিআই এর হাত ধরে। সৌজন্যে সারদা গোষ্ঠীরই এক পদস্থ কর্তার বয়ান। আর এই প্রতারণার সঙ্গেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পরিবহন মন্ত্রীর ঘনিষ্ঠ প্রশান্ত নস্করের নাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, সিবিআইকে দেওয়া বয়ানে কর্নেল সৌমিত্র রায় নামে এক সারদা কর্তা জানিয়েছেন 2011 সালে তিনি সারদা গোষ্ঠীতে যোগ দেন। তখন দুটি বড় প্রকল্পের কাজে হাত দিয়েছিলেন সুদীপ্ত সেন, একটি পৈলানে, অন্যটি কাঁথিতে। পৈলানের এই প্রকল্পের কথা বলতে গিয়েই সৌমিত্র রায় দাবি করেছেন, পৈলানে কৃষকদের কাছ থেকে 18 বিঘা জলা জমি কেনা হয়েছিল। ওই জমিতে তৈরি হওয়ার কথা ছিল বিলাসবহুল আবাসন প্রকল্প, নাম 18 বিঘা। সারদার ওই কর্তার দাবি, পৈলানের এই জমি কেনার পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন প্রশান্ত নস্কর এবং শরীফ মণ্ডল সহ 3 জন। মদন ঘনিষ্ঠ এই প্রশান্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইডি। জমি কেনায় মধ্যস্থতার কথা স্বীকার করে নিয়েছেন শরীফ মণ্ডল। আমি তো এলাকার ছেলে, তো ওই জন্য আমরা চাষিদের জানি। সেই চাষিদের কোম্পানিতে নিয়ে এসে বসে দিতাম, কোম্পানির কথা বলে জমি চাষিদের কাছ থেকে নিয়ে এসেই করতাম, দিয়ে দিতাম। কোম্পানি এবার চাষিদেরকে পেমেন্ট করে দিত। সারদা কর্তা সৌমিত্র রায়ের আরও দাবি, জলা জমিগুলিকে বাণিজ্যিক স্বার্থে কাজে লাগানোর জন্য নিজের রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব কাজে লাগিয়েছিলেন রজত মজুমদার। এই প্রকল্প নিয়ে সারদা কর্তা এরপর যে অভিযোগ করেন তা চোখ কপালে তোলার মতো। তার দাবি, আমানতকারীদের কাছ থেকে প্রকল্পের জন্য অগ্রিম তুলতে শুরু করে সারদা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের মার্কেটিং টিম। 55 জনের কাছ থেকে টাকাও তুলে ফেলে। আমি আপত্তি জানাই, কারণ এই প্রকল্পের কাজ শেষ হতে প্রচুর সময় লাগবে। এই পরিস্থিতিতে আমানতকারীদের কাছ থেকে টাকা তোলা বেআইনি। আমি বিষয়টি রজত মজুমদারকে জানাই, তিনি আমাকে বলেন কাজ চালিয়ে যেতে। সিবিআই সূত্রে দাবি, বিষয়টি থেকে পরিষ্কার কিভাবে এই প্রকল্পকে সামনে রেখে প্রতারণার অভিনব জাল বিছিয়েছিলেন সুদীপ্ত সেন, কিভাবে পুলিশ, প্রশাসন এবং শাসক দল এই 3 জনের ওপর ভর করে রাজ্যে একের পর এক জমি হস্তগত করেছিলেন তিনি। এই সংক্রান্ত যাবতীয় দাবি এবং তথ্যের সত্যতা খতিয়ে দেখছে সিবিআই। প্রকাশ সিনহা ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। 6 মাস আগে যে ভাবা যেত না, এখন তাই হচ্ছে। দুষ্টু লোকেরা বলছেন মমতা এবং মুকুল সম্পর্কটা এখন ওহি এবং নকুল। রাজনৈতিক আর মানসিক দূরত্ব তো ছিলই, কিন্তু এখন ভৌগোলিক দূরত্বটাও 1462 কিলোমিটার। তার কারণ মুকুল রায় দিল্লিতে। শ্রীমদ্ ভগবতে যেরকম আছে যে মহান লোকেরা যে পথে যান, প্রকৃত পথ সেটাই। মুকুল অনুগামীরাও একে একে দিল্লি পৌঁছচ্ছেন। তবে কি বিচ্ছেদ আসন্ন? সে নিয়েই আমাদের আজকের বিতর্ক, আমাদের আজকের বিষয়। সপ্তাহখানেকের মধ্যেই হেস্তনেস্ত। দিল্লিতে বসে বিচ্ছেদের চূড়ান্ত ছক কষছেন মুকুল। আলোচনার জন্য আমার একদিকে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, অন্যদিকে আছেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ এবং ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ। ওদের কাছে যাব, কিন্তু আজকে গোটা দেশের সংবাদ মাধ্যমের নজরে ছিলেন একজন ব্যক্তি, তার নাম মুকুল রায়। নয়াদিল্লিতে বসে কি কি করলেন, কারা এলেন, কারা দেখা করলেন, প্রথমে দেখাবো সেটাই। অনেকেই বলছেন বিচ্ছেদ অবশ্যম্ভাবী, কিন্তু কবে? মুকুল মমতা রাজনৈতিক সমীকরণ নিয়ে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে। মুকুল শিবিরের দাবি, পরিস্থিতি যেখানে পৌঁছেছে সেখানে সিদ্ধান্ত নিতে আর বিলম্ব করে লাভ নেই। আগামী 1 সপ্তাহের মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। মুকুল রায় বর্তমানে দিল্লিতে ঘাঁটি গেড়ে রয়েছেন। বুধবার 141 সাউথ অ্যাভিনিউয়ের বাসভবনেই দিনভর ছিলেন তিনি। সকালে কিছুক্ষণের জন্য বেরোন। সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা মুকুলের সঙ্গে দেখা করতে আসেন, পাশে থাকার আশ্বাস দেন। हम सब लोग मुकुल जी के लिए दुआ करने और इनको मुबारकबाद देने और जिंदगी में आसानियां मुश्किलें आती जाती रहती हैं।
এরই মধ্যে বিকেলে মুকুলের বাসভবনে হাজির হন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা পরিষদীয় সচিব শিলভদ্র দত্ত, যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। মুকুলের সঙ্গে কি শিলভদ্রও দল ছাড়ছেন? তৃণমূলের অন্দরে প্রশ্ন, শিলভদ্র দত্তের মতো আর কোন কোন তৃণমূল বিধায়ক এবং নেতা মুকুল শিবিরে যোগ দিতে পারেন? সূত্রের খবর, নিজের অনুগামীদের সঙ্গে ফোনেও যোগাযোগ রেখে চলেছেন মুকুল। দিল্লির রাজনীতির হেভিওয়েটদের সঙ্গেও কথা বলছেন। বাজেট অধিবেশন শুরু হওয়া পর্যন্ত মুকুল দিল্লিতেই থাকবেন বলে রাজনৈতিক মহলে জানা গিয়েছে, যদিও গোটা ঘটনাক্রম নিয়ে মুখে কুলু পেটেছেন তিনি। এরই মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অবর্তমানে তৃণমূলের আরও কোনো হেভিওয়েট দিল্লিতে মুকুলের কাছে পৌঁছে যান কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের। কারণ একমাত্র তাহলেই বোঝা যাবে মুকুলের সঙ্গে কে কে যাচ্ছেন, মুকুল তৃণমূলে কত বড় ভাঙন ধরাতে সক্ষম হচ্ছেন। সূত্রের খবর, তলে তলে অনেকেই মুকুলের সঙ্গে যোগাযোগ রেখে চললেও ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত যেভাবে সরাসরি মুকুলের কাছে দিল্লি পৌঁছে গিয়েছেন, তাতে তৃণমূলের অন্দরেই অবিশ্বাসের বাতাবরণ আরও জোরালো হয়েছে। কারণ কেউই বুঝে উঠতে পারছেন না কে যাবেন আর কে যাবেন না। বিজেন্দ্র সিংহ ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি জয়প্রকাশ বাবুর কাছে আসবো। দুটো ছবি একদম পরিষ্কার আপনার সামনে রাখি। এক হচ্ছে যে ব্যারাকপুরের বিধায়ক, আরও উত্তর চব্বিশ পরগনার কয়েকটি বিধায়ক, জেলার কয়েকজন বিধায়ক, কয়েকজন সাংসদও থাকতে পারে, তারা ধরে নিলাম যে মুকুল রায়ের সঙ্গে দল ছাড়লেন। কিন্তু উপনির্বাচনের দুর্ধর্ষ ফলাফলের পর এখন এতটা সংঘবদ্ধ পার্টি, এইটা ছাড়ার পক্ষে খুব একটা সময় নয়। তৃণমূল অনায়াসে একটা রাজনৈতিক দলের একজন ব্যক্তি বা কিছু ব্যক্তি ছেড়ে গেলে খুব ক্ষতি হয় না, ইতিহাস বারবার তা বলছে। কোনো ক্ষতি হলো না তৃণমূল কংগ্রেসের। একটা ছবি। পাশাপাশি আরেকটা ছবি রাখুন যে 2011 থেকে 2015 অবধি, 14 অবধি স্পেসিফিক্যালি, মুকুল রায় একেবারে তৃণমূলের একটা ঠাস বুনোট সংগঠন বানিয়েছেন। কিরাম সংগঠন? যে প্রায় হাফ ডজন এমএলএ বামেদের নীতি আর আদর্শের ভিত্তিতে যারা নাকি রাজনীতি করেন, রাতারাতি তৃণমূলে চলে গেলেন। প্রায় 1 ডজন এমএলএ কংগ্রেসের রাতারাতি রাজ্যসভা ভোটের আগে তৃণমূলে চলে গেলেন। অন্যদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা পরিষদ দখল করছেন। এই সংগঠক মুকুল রায় ছেড়ে যাওয়া তৃণমূলের ক্ষতি। আপনি নিরপেক্ষ রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গিতে দেখলে কোনটা বেশি বাস্তব ছবি বলে আপনার মনে হচ্ছে? না, আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি একটা কথা বলবো। আপনি যেটা বললেন রাজনীতিবিদ হিসেবে না, সেটা একটা ঘটনা যে প্রথম তৃণমূলের কিন্তু গত 1-1.5 বছরে ভোট পার্সেন্ট বাড়েনি, কমেছে। এটা একটা মাথায় রাখতে হবে। বিপরীত ভোট বিভাজনের জন্য তৃণমূল কংগ্রেস ভোটগুলো জিতছে। হ্যাঁ, কিন্তু আমি যেভাবে ধরে রেখেছে, আমি আসছি, সেটা একটা, এটা আমরাও যেরকম ভাবছি তৃণমূলের অন্দরেও চিন্তা আছে। গোষ্ঠীদ্বন্দ্ব সাংঘাতিকভাবে বেড়েছে। মুকুলবাবুই সেগুলো এদিক ওদিক করে চাপা দিয়ে রাখতেন। বেশ, আজকে যদি আমি এইভাবে বলছি, আমরা ছোটবেলায় শুনতাম মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। আজকে যদি দেখা যায় মুকুল তৃণমূল হলো, একটা তৃণমূলেরই একটা শাখা হলো মুকুল তৃণমূল, তাহলে এই গোষ্ঠীদ্বন্দ্বের যারা দুষ্টু ছেলে তারা কি তখন মামার বাড়ি যাবে? যে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। ঘটনাটা এইখানেও একটা বড় কথা আছে যে এরকম তো নয় যে তৃণমূলের নেত্রী বললে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও বন্ধ করতে পারেননি। সকলকে তোষামোদ করে একে বলিস না, ওকে বলিস না, সিন্ডিকেট বন্ধ করতে পারেননি, গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে পারেননি। তাই নিয়ে চলতে হচ্ছে কেন? বাধ্য হচ্ছেন চলতে। পাশাপাশি সেখানে আরো একটা জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু অনেকটা কর্তৃত্ব নিজের হাতে নিচ্ছেন। আজকেই তৃণমূল ভবনে গেছেন, শুভেন্দু অধিকারীকে বলেছেন তোমায় পার্টি অফিসে বেশি করে সময় দিতে হবে, সম্ভবত আরেকটা বড় পদও দেবেন। সব বক্সী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাসদের, এই যে সকলকে দিয়ে একদিন যদি চলতো, তাহলে একদিন চলেনি কেন? তারা ছিল না কেন? প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রিত্ব করবেন না পার্টি দেখবেন? মুখ্যমন্ত্রিত্ব করবেন যে আজকে রাজ্যের যে আর্থিক অবস্থা সেটা সামলাবেন, না তিনি পার্টির এই সমস্যা সামলাবেন? আজকে তার মানে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়া সেটা দেখার লোক নেই। একে ওকে বলছেন, লোকজনদের বলছেন টাকা তোলো, আমরা নিঃস্ব হয়ে গেছি। আজকে এই যে ঘটনাগুলো, এগুলো অনেক দিক দেখাচ্ছে, সেগুলো সামনেই বুঝবো। তবে একটা ঘটনা আপনাকে বলি, ছোটবেলায় আরো একটা গল্প শুনতাম যে বাঘে তাড়া করলে, যদি দুই বন্ধু থাকো, বাঘে তাড়া করলে বাঘের থেকে জোরে দৌড়তে হয় না, বন্ধুর থেকে জোরে দৌড়তে হয়, যাতে পেছনে একজন থাকে যাকে বাঘে ধরে। সিবিআই বাঘ যে তাড়া করেছে, তাতে মমতা চাইছেন মুকুলের থেকে জোরে দৌড়তে। এবং এটাই আজকে পরবর্তী ক্ষেত্রে হবে, মুকুল জোরে দৌড়য়
না মমতা দেবী জোরে দৌড়ন। সিবিআই বাঘ কাকে ধরে? বেশ, রাজনীতিবিদদের দৌড় আমরা দেখছি, কিন্তু মুকুল রায় এই মুহূর্তে উপনির্বাচনের পর এবং পার্টি স্ট্রাকচার যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, মুকুল রায়ের হাতে অপশন কি কি আছে দেখুন। সম্পর্কের দূরত্ব এখন এতটাই যে অনেকেই মনে করছেন মমতা মুকুল বিচ্ছেদ এখন শুধু সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, তৃণমূল ছাড়লে কোন দলে যোগ দেবেন মুকুল? মুকুল রায় কি শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিতে পারেন? এই প্রশ্ন ঘিরে এখন জোর জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে তৃণমূল ছাড়ার পর মুকুল রায় বিজেপিতে যোগ দিলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি প্রাসঙ্গিক থাকতে পারবেন। এই মুহূর্তে মুকুল মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর ছুড়ে দিতে চাইলে সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম হতে পারে বিজেপি। রাজ্যের সর্বত্র বিজেপির সাংগঠনিক শক্তি এখনও ততটা মজবুত নয়, তাই মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতাকে তারা কাজে লাগাতে পারবে। কিন্তু মুকুল রায় বিজেপিতে যাবেন কিনা কিংবা বিজেপি তাকে নেবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের মনে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, যেহেতু মুকুল রায়ের নামের সঙ্গে সারদা জড়িয়ে গিয়েছে, তাই দুর্নীতি বিরোধিতায় সরব বিজেপি কি তাকে নেবে? সিবিআই ইতিমধ্যেই মুকুলকে জেরা করেছে। এই প্রেক্ষাপটে বিজেপি তাকে নিলে তৃণমূল কি সারদা ইস্যুতে আক্রমণের সুযোগ পেয়ে যাবে না? তৃণমূল ছাড়লে মুকুল রায় এখনই অন্য কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে পৃথক কোনো মঞ্চ করেন কিনা তা নিয়েও জল্পনা চলছে রাজনৈতিক মহলে। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, হতে পারে মুকুল রায় তৃণমূল ছাড়ার পর নিজের অনুগামীদের নিয়ে কোনো পৃথক মঞ্চ গড়লেন। তারপর তার অনুগামী তৃণমূল বিধায়করা পদত্যাগ করলে সেখানে উপনির্বাচনে নিজের প্রার্থীকে জয়ী করার চেষ্টা করবেন মুকুল রায়। এমনটা হলে মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতা আরও একবার প্রমাণিত হবে। কিন্তু ইতিহাস বলছে প্রণব মুখোপাধ্যায় হন কিংবা সোমেন মিত্র, নিজের দল তৈরি করে সফল হওয়ার চেষ্টা এ রাজ্যে বারবার মুখ থুবড়ে পড়েছে। সংবাদপত্র দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী মঙ্গলবার দিল্লিতে আম আদমি পার্টির শীর্ষ নেতা আশুতোষের লেখা বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুল রায়। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা, মুকুল সবাইকে চমকে দিয়ে আম আদমি পার্টির দিকে ঝুঁকবেন না তো? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সম্প্রতি দিল্লিতে চমকপ্রদ জয় পেয়েছে আম আদমি পার্টি। তারা এক সম্পূর্ণ অন্য ঘরানার রাজনীতি চালু করার দাবি করছে, তাই রাজ্যবাসী স্বাদ বদলাতে সম্পূর্ণ আনকোড়া কোনো দলের সঙ্গে যায় কিনা তা দেখতে পারেন মুকুল। কিন্তু এই সম্ভাবনা নিয়েও সন্দিহান পর্যবেক্ষকদের একাংশ। তাদের প্রশ্ন, যে আম আদমি পার্টির মূল স্লোগানই হলো দুর্নীতিমুক্ত রাজনীতি, তারা কি মুকুল রায়কে দলে নেবেন? কারণ মুকুলকে ইতিমধ্যেই সারদাকাণ্ডে জেরা করেছে সিবিআই। পাশাপাশি যে দলের এ রাজ্যে এখনো কার্যত কোনো অস্তিত্বই নেই, তাদের সঙ্গে যাওয়ার ঝুঁকি কি মুকুল রায় নেবেন? সব মিলিয়ে মুকুলের ভবিষ্যতের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। এবিপি আনন্দ। অন্যকথা তোমার মনে থাকবে গত সপ্তাহে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা হচ্ছে যে তৃণমূল তুমি কার, কয়েকটা নথির ভিত্তিতে। সেটা অভিমান থাকতে পারে, কিন্তু আইনি খুব একটা পদ্ধতি নেই। মানে ধরো মুকুল শিবিরের বক্তব্য যে 24শে ডিসেম্বর ইলেকশন কমিশন কে মুকুল রায় লিখছেন, আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ দ্যাট মমতা ব্যানার্জি, ফর্মার মেম্বার অফ দ্য পার্লামেন্ট, হ্যাজ জয়েন্ড আওয়ার পার্টি অন অ্যান্ড ফ্রম 23rd December 1997 অ্যাজ এ প্রাইমারি মেম্বার। তো এইভাবে মুকুল রায়ের তৈরি দলে এক সপ্তাহ পরে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন, তার এভিডেভিট ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা দল তৈরি হয়ে যাওয়ার পরে এইগুলো ইমোশনাল ভ্যালু থাকতে পারে, আইনি ভ্যালু কিছু থাকে না। মুকুল রায় কি করবেন বলে তোমার মনে হয়? না দেখো, একটা জিনিস বলি তোমার, মুকুলের যে পদ্ধতিটা, এটা অনিল বিশ্বাসের পদ্ধতি ছিল। অনিল বিশ্বাস দেখবে 26শে মার্চ 2006 মারা গেল। তার আগে জাস্ট ইলেকশন হলো 235 মনে হয়। এবং অনিল বিশ্বাস আমার মনে আছে, অশোক দাশগুপ্ত আজকালের এডিটারকে বলছিল অরুণাব নয় 500 ভোটে জিতবে, নয় 500 ভোটে হারবে। আমি 326 ভোটে জিতেছিলাম। দ্যাট ওয়াজ দি কন্ট্রাক্ট, মানে এত কন্ট্রোল ছিল। এখন উনি মারা যাবার পর উনি কি ওদের পুলিশটাকে ধরতেন আগে, এসপিটাকে বলে দিত এইখানে সুমনকে যা বলবে তাই শুনবে, তার ভিত্তি করে অর্গানাইজেশনটা হতো। মুকুলও ঠিক তাই করেছে, যে লোকাল পুলিশটাকে ধরে, পুলিশ প্রলোভন এবং এটা। এবং এটাও ঘটনা, এই যে এই মুকুলের জন্যই কিন্তু এই একটা বৃদ্ধি হয়েছে লোয়ার লেভেলে, এবং এই কন্ট্যাক্টটা মুকুলের সঙ্গেই আছে, অন্য কারোর সঙ্গে নেই। কাকদ্বীপ একা হাতে সংগঠনটা একটা। এবং আরেকটা জিনিস বলি, শুভেন্দু বলছে, অনেকে বলছে আ গুড ব্লক লিডার, আমার যেটা এক্সপিরিয়েন্স, উইল নট নেসেসারিলি বি আ গুড ডিস্ট্রিক্ট লিডার। সে ব্লকে যে পড়ে থাকবে সে ডিস্ট্রিক্ট লিডার হতে পারবে না। আর যে দুর্ধর্ষ ডিস্ট্রিক্ট লিডার সে কিন্তু স্টেট লিডার হতে পারবে না, মায়া ছাড়তেই হবে। তো আর গুড স্টেট লিডার সে কখন ন্যাশনাল লিডার হয় না।
স্টেট ছেড়ে যেতে হবে। শুভেন্দু কিন্তু আসতে পারবে না। এখন অভিষেক, আমি যেটা কম্পেয়ার করছিলাম যে অনিল বিশ্বাস ভার্সেস বিমান বোসের যে ডিফারেন্সটা, অভিষেকের সঙ্গে মুকুলের সেই ডিফারেন্সটা ব্যাপার, মানে যেটা বলছি অর্গানাইজেশনাল ক্যাপাসিটিতে ঠিকই। ওনার মধ্যে কিন্তু অভিষেক সবে শুরু করলো, এখনই তাই তো বলছি কত বড় দৌড়ের ঘোড়া সেইটাই বলছি না, কখনোই যায় না। যেমন আমি বলছি মুকুল রায়ের অভিজ্ঞতা, ছোট্ট ঘটনা বলি, খড়গপুর মিউনিসিপ্যালিটির হলো কংগ্রেসের, আমি মামলা জিতলাম, জিতে ওখানে চাচা মানে ওই জ্ঞান সিং সোনপালের কন্ট্রোল, মুকুল ফোন করলো তার চেয়ারম্যানকে, বললো শোনো একটু যেতে চাই, মারা গেছিল বাবা না মা, আমি কথা বলতে চাই, তোমার কি দরকার বলো। এই ফার্স্ট কোশ্চেন হলো তোমার কি, পুলিশি ঝামেলা হলে আমায় বলো। তখন ওই ছেলে খুব স্ট্রং কংগ্রেস, বলে আমার সঙ্গে সোমেনদা পাশে আছে, তো মুকুল তখন উইথড্র করে। এই যে প্রথম দুটো জিনিস, একটা হলো পুলিশি ঝামেলা কি আছে, তোমার পুলিশ কেস আছে, দুটো হলো তোমার কি সমস্যা বলো ফিনান্সিয়ালি, এই জায়গাটা এটা মুকুলই করেছিল, এটা ঘটনা। এবং আমি ওকে 1998 থেকে দেখছি, তারপর 2005-এর পর আর দেখা হয়নি, একদিন দেখা হয়েছিল, সেটা একটা হোটেলে। এটা ঘটনা, ও কিন্তু চাঁদাটা তোলা, ধরো যেমন ওরা বলা তুমি এই দুটো লোকের মাইনে দেবে 2,500 করে, হ্যাঁ ঠিক আছে, এই যে এক একটা লোকের উপর চাপিয়ে দেওয়া, ফিনান্স জোগাড় করা, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। এটা মমতা ব্যানার্জি করতে পারবে না, কারণ তাহলে ওই যেটা জয়প্রকাশ বলো, চিফ মিনিস্টারশিপ দেখে দুটো হয় না। একটা কথা বলছি তোমাকে এখানে, এইটা ঘটনা যে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্লক স্টেজের লিডাররা তারা জানতো স্টেটে মুকুলকেই যা ফোন করা যায়, মুকুলের সঙ্গেই যোগাযোগ করা যায়, সেই আমাদের দেখাচ্ছে। আমি কাউকে এক্সপোজ করতে চাইছি না, আমার বাড়িতে একাধিক লোক এসেছে, মানে যারা আর কি কন্ট্যাক্ট, এখনো তো ব্যক্তিগত বন্ধুত্ব সবার আছে তৃণমূলের ছেলেদের সঙ্গে, তারা কিন্তু মুকুলের প্রতি ভয়ঙ্কর ভীষণভাবে সিম্প্যাথেটিক। কিন্তু সিম্প্যাথি এন্ড রিয়ালিটি দুটো আলাদা জিনিস। আমি দেখি ডিভোর্সের কেসে মার প্রতি দারুণ সিম্প্যাথেটিক, তো বাবা পয়সা দেয়, গাড়ি দেয়, এভরিথিং, ছেলে বাবার দিকে চলে যাচ্ছে। তো এই জায়গাটা সিম্প্যাথি ভার্সেস রিয়ালিটি কি হবে আগামী দিনে বলতে পারছি। চমৎকার উদাহরণ। আমরা দ্রুত একবার দেখে নেব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের অনেকটা নিয়ন্ত্রণ তার হাতে, এবং মুকুল রায় তার অভিজ্ঞতা, বহুদিনের অভিজ্ঞতা এবং সংগঠন নিজের হাতে তৈরি করার অভিজ্ঞতা। যুযুধান দুপক্ষ, কোনো সন্দেহ নেই। কে জিতবে এই লড়াই? তাকিয়ে পশ্চিমবঙ্গ। মুকুল মমতা বিচ্ছেদের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই মুকুল শিবিরের সঙ্গে অভিষেক শিবিরের ছায়াযুদ্ধ চরমে উঠছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। তৃণমূলের অনেকেই বলছেন দলে মুকুল যুগের শেষ মানে অভিষেক অধ্যায়ের শুরু। উপনির্বাচনে জোড়া জয়ের কৃতিত্ব অভিষেককেই দিচ্ছেন তার অনুগামীদের একাংশ। তাদের দাবি, প্রথম পরীক্ষাতেই মুখ্যমন্ত্রীর ভাইপো নিজের দক্ষতা প্রমাণ করে দিয়েছেন। কিন্তু মুকুল শিবির আবার এই দাবি মানতে নারাজ। তাদের পাল্টা প্রশ্ন, যে সংগঠনের ওপর ভর করে তৃণমূল জয়ী হচ্ছে, তা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন নাকি মুকুল রায়? তাই পিসি তাঁর ব্যাটন ভাইপোর হাতে তুলে দিতেই পারেন, কিন্তু তাই বলে এই জয়কে অভিষেকের দক্ষতার প্রমাণ আখ্যা দেওয়াটা নিতান্তই বাড়াবাড়ি বলে দাবি মুকুল শিবিরের। এদিকে সূত্রের খবর, উপনির্বাচনে জয়ের পর আর মুকুলের সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটতে নারাজ অভিষেক শিবির। তাদের একাংশের বক্তব্য, উপনির্বাচনের ফল থেকেই প্রমাণিত মুকুল ছাড়াই চলতে পারে তৃণমূল, তাই তাঁর সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই নেই। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরেও জল্পনা জোরালো হয়েছে। অভিষেক বলেছেন, দলত্যাগের সময় মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বলেছিলেন তিনি কাজ করতে পারছেন না, তাই দম বন্ধ হয়ে আসছে। এক মাসও কাটেনি, নিজের এলাকাতে তৃতীয় স্থানে চলে গিয়েছে তার নতুন দল বিজেপি। অতীতেও যারা দল ভাঙার চেষ্টা করেছে, মানুষ তাদের গ্রহণ করেনি, তারা মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে এসেছেন। নাম না করে অভিষেক মুকুলকেই কোনো বার্তা দিতে চেয়েছেন কিনা, সেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে অভিমানী মুকুল শিবিরের বক্তব্য, যে ব্যক্তি দল তৈরি করলেন একটা ফলাফলের মধ্যে দিয়ে তাকে গুরুত্বহীন প্রমাণ করাটা কখনোই সম্ভব নয়। নথি বলছে 1997 সালের 17 ডিসেম্বর 1951 জনপ্রতিনিধিত্ব আইনের 29-এর এ ধারা অনুযায়ী কংগ্রেস ছাড়ার হলফনামা জমা দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরির জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিলেন মুকুল রায়। আবেদনে মূল স্বাক্ষরকারী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তার নামই রয়েছে। এরকমই একটি নথিতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন মুকুল রায়কে চিঠি দিয়ে জানাচ্ছে তার আবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নাম পাল্টে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করা হচ্ছে। আরেকটি নথি অনুযায়ী সুব্রত বক্সিকে রাজ্য তৃণমূলের সভাপতি পদে নিয়োগ করা হচ্ছে, তার নিচেও মুকুল রায়েরই স্বাক্ষর রয়েছে। এই নথির আইনি দিক খতিয়ে দেখার বিষয়টি পরের কথা, কিন্তু নিতান্তই নৈতিকতার খাতিরে কি দলের জন্মলগ্ন থেকে থাকা একজন ব্যক্তির সঙ্গে এহেন আচরণ করা উচিত, প্রশ্ন মুকুল শিবিরের। পাশাপাশি সারদা মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে মুকুল রায়ের নাম না থাকার বিষয়টিকেও হাতিয়ার করছেন তাঁর অনুগামীরা। মুকুল শিবিরের বক্তব্য, 30 জানুয়ারি মুকুলকে জেরা করেছিল সিবিআই, চার্জশিট দাখিল করলো 18 ফেব্রুয়ারি, অর্থাৎ প্রায় 19 দিন সময় পেয়েছিল তারা। মুকুল শিবিরের দাবি, এর থেকে ধরে নেওয়া যেতেই পারে প্রাথমিক তদন্তে মুকুলের বিরুদ্ধে এখনো কোনো তথ্য পায়নি সিবিআই।
না হলে তার নাম চার্জশিটে অন্তত দিত তারা। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। বিমলদা, একটা ঘটনা দিয়ে আপনার কাছে যাই। মাসটা মনে নেই, 2012 মুকুল রায় রেলমন্ত্রী। নর্থ ইস্টে আপনার খেয়াল থাকবে সম্ভবত অসমে একটা রেল দুর্ঘটনা ঘটলো। প্রধানমন্ত্রী তখন মনমোহন সিংহ সরাসরি ফোন করে মুকুল রায়কে বললেন যে দুর্ঘটনাস্থলে যেতে। মুকুল রায় যাননি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জেলা সফরে যাওয়ার কথা। এই হচ্ছে মুকুল রায়ের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বলুন বা পার্টির প্রতি অব্লিগেশন বলুন। জেলা সফরে গেলেন, দুর্ঘটনাস্থলে গেলেন না রেলমন্ত্রী থাকাকালীন। সেই মুকুল রায় এখন এত বড় জয়, উপনির্বাচনে দিল্লি চলে যাচ্ছেন, রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করছেন। কোন দলের হয়ে? না, যে দলে নীতি আয়োগের বৈঠক অবধি মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট করছেন। কোনোদিন এই ব্রিজটা আবার লাগা সম্ভব, জোড়া সম্ভব? ফাটল, দেখুন, রাজনীতিতে তো অসম্ভব বলে কিছু নেই। এমন কিছু কিছু ঘটে যেগুলো মাঝে মাঝে মনে হয় অবিশ্বাস্য। রাজনীতিতে সেগুলো ঘটে, এবং রাজনীতি এমন জায়গা যেখানে স্ট্রেঞ্জ বেড ফেলোস চলে আসে পাশাপাশি, সুতরাং সেগুলো মানে বাইরে থেকে বোঝা খুব মুশকিল, রাজনীতিতে হয়। আপনি 6 মাস আগের আজকের দিনটাই অ্যান্টিসিপেট কেউ করতে পারে, কেউ করতে পারে। শুধু তাই নয়, আপনাকে আরেকটা উদাহরণ দিই। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনেক সিনিয়র তৃণমূল নেতা যখন রাষ্ট্রমন্ত্রী, মুকুল রায় কিন্তু ক্যাবিনেট মন্ত্রী। আপনার উদাহরণ দিলাম। এইটা ছিল মুকুল রায়ের মানে পজিশন পার্টিতে এবং মমতা ব্যানার্জির কাছে। এখন এই যে আজকে এতগুলো ঘটনা ঘটছে বা সেই ঘটনা নিয়ে যে স্পেকুলেশনগুলো হচ্ছে, এখন তার মানে নানা ভার্সন রয়েছে। আজকেই আমি অন্য একটি কাগজে পড়লাম, যে কাগজের বিরুদ্ধে মুকুল রায় মামলা করবেন বলেছিলেন। যারা প্রথম বলেছিল মুকুল রায় আলাদা দল করছেন, তাদের বিরুদ্ধে মুকুল রায় বলেছে আমি আবার মামলা করবো ওদের এগেইনস্টে। তারাই কিন্তু আজকে বলেছে যে মমতার ফোন পেয়ে মুকুল রায় অনেক নরম হয়েছে। তারাই কিন্তু আজকেই বলেছে। সুতরাং নানা ভার্সন বেরোচ্ছে। তাই এখন যা বলা হবে স্পেকুলেশন, তা সত্ত্বেও এই স্পেকুলেশনই কতগুলো জায়গায় আমি করি। আচ্ছা, ধরেই যদি নিলাম মুকুল রায় দল ছাড়বেন, তিনি নতুন দল করবেন, তাহলে তাকে রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, না ছাড়লে অন্য সমস্যা তৈরি হবে, ছেড়ে দিতে হবে। যদি তিনি দল করেন, অন্তত বিধানসভার 66 জন সদস্যকে দল ছেড়ে তার সঙ্গে যেতে হবে। আপনি কি বিশ্বাস করেন পশ্চিমবঙ্গে 1/3? না না, হতে পারে। তাহলে ভেতরে বলছি আমি 196টা তৃণমূলে 1/3 বেরোতে হবে। 1/3 না 2/3 আরো বেশি দল করলে যে এমএলএ লাগবে একদম একদম। আচ্ছা, যাই হোক, আপনি যে সংখ্যাটা ছেড়ে দিন, এতজন বেরোবে না, কিন্তু অ্যান্টি ডিফেকশনে করবেন কেন? উনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করবেন। প্রথম কথা, একজন অ্যান্টি ডিফেকশনে করবেন না, করবেন না, হয়তো দলের ভেতরে থেকে লড়াইটা করবেন। তাহলে দলের ভেতরে, না তা বলছি না আমি বলছি পদত্যাগ করে বেরিয়ে যাবেন সবাই, দল ছেড়ে দেবেন। পসিবল? আপনি মনে করেন যে এই দুটো উপনির্বাচনের পরে এটা হবে? না 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 না, আমি 66 ফিগারটা তো আপনি বললেন, আমি বলছি না। সেটা 3ও হতে পারে, 6ও হতে পারে। তারা পদত্যাগ করবে, আবার রি-ইলেকশন হবে। আপনি কি মনে করেন এই দুটো উপনির্বাচনের পর এই ঘটনা ঘটবে? ওহো, আপনার না, আপনার পসিবিলিটিটা আমি বলছি, বাস্তবতা নিয়ে প্রশ্ন করছি। পসিবিলিটি আমি বলছি। শুনুন, রাজনীতিবিদদের আরেকটা আমি যতটুকু চিনি, কেউ দয়া করে আমি আপনাকে আরেকটা ফর্মুলা বলি, সেটা হচ্ছে যে আমি বলছি বাছাই করা, যেখানে তার মানে নিয়ন্ত্রণ চূড়ান্ত, এই রকম ধরুন বীজপুর, যেখানে তার ছেলে বিধায়ক, যেখানে তার একটা বেস আছে, এরকম বাছাই করা 3টে বা 4টে জায়গায় 3 জন বা 4 জন অনুগামী পদত্যাগ করলো, 1 বছর বাকি, রি-ইলেকশন হলো, উনি দেখিয়ে দিলেন, রি-ইলেকশনে তারা জিতলো, ধরা যাক, দেখিয়ে দিলেন যে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অফিসিয়াল তৃণমূলকে হারাতে পারে। হ্যাঁ, সেটা দেখা তাহলে রাজ্য জুড়ে বার্তাটা বাধা। ওহো, আমি তো বললাম ওই জন্য 66 নয় 4টে। আচ্ছা, হলো। আমি ফর্মুলা বললাম, আমিও জানি না, আপনিও জানেন না, মানছি না, কিন্তু ধরে নিলাম যে হলো পসিবিলিটি। না, কিন্তু তারপরে আপনি কি বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে জিতে যাবে? তাহলে বিজেপিতে যেতে হবে, তাহলে কংগ্রেসে যেতে হবে, তারা জিততে পারে তাদের। ওহো, এটা আমার বিশ্বাসের ব্যাপার না, আমরা শুধু ফর্মুলা, আপনিও জানেন না, আমিও জানি না, পসিবিলিটি ফর্মুলা পসিবিলিটি গুলো ডিসকাস করি। আমি সেই পসিবিলিটি আমার কাছে এখনো বাস্তব বলে মনে হচ্ছে। এক লাস্ট আরেকটু বলিনি, আমি যতটুকু মুকুল রায়কে স্টাডি করেছি, আমার ব্যক্তিগতভাবে কখনো আলাপ হয়নি, অত্যন্ত বাস্তববাদী। ঠিক। তাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অন্তত, বাকি দলগুলো তার মমতা ব্যানার্জি ইয়ে করবে কেন, তৃণমূল কংগ্রেসে অন্তত মমতা ব্যানার্জি সবচেয়ে বড় ভোট ক্যাচার, সেটা কিন্তু বনগাঁতে প্রমাণ হয়ে গেছে। সেই নামেই ভোট, উনি জাননি, কিন্তু তাও তৃণমূল কংগ্রেস জিতেছে। এত সারদা নিয়ে এত আলোচনা, এত সমালোচনা সত্ত্বেও আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসে কেউ দল ছাড়বে। কারণ রাজনীতি, আর একটা বলিনি, সেটা হচ্ছে রাজনীতিবিদরা, যেটা আমি বলতে শেষ করিনি, যে তারা কিন্তু একবার ক্ষমতা পেলে ক্ষমতার বৃত্তের বাইরে খুব কম ক্ষেত্রে। আর অমিতা অরুণাভ
বোধহয় একটা কথা আমি একটু বলি, উনি বললেন না যে একজন সফল রাজ্য নেতা সে জাতীয় নেতা হতে পারে না, নরেন্দ্র মোদী উদাহরণের পরেই আপনি এটা বললেন, ওটা ঠিক নয়। ইউপি ছেড়ে এসেছেন কিন্তু হতেই পারেন, যে কেউ হতে পারে না। আমার যেটা বক্তব্য, প্রথম কথা হচ্ছে একটা অন্য দলের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি, একদম ঠিক। আর এটা প্রথম কথা হচ্ছে আমরা দেখেছি মুকুল রায় ইন পাওয়ার মূলত, এবার মুকুল রায় আমি অপোজিশন দেখেছি, কিন্তু সেই মুকুল রায় একেবারে মুকুল থেকে ফলে পরিণত হয়েছে তখনই যখন আস্তে আস্তে টেক অফ করতে শুরু করেছে। 2008, 2009, 2010, 2011 মুকুল রায় টেক অফ করেছে। এই মুকুল রায় উইদাউট পাওয়ার কি হবে সেটা কিন্তু এখন আমাদের দেখতে হবে, কারণ এই রাজ্যে আমরা দেখেছি প্রণব মুখার্জি কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন, গিয়ে কিন্তু আলটিমেটলি তিনি কিছু করতে পারেননি, প্রণব মুখার্জিকে আবার কংগ্রেসে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস আমি আরেকটা ব্যাপারে তোমাকে বলছি যে তোমরা দেখাচ্ছিলে তোমাদের চ্যানেলে, এর আগে আমি দেখছিলাম যে কয়েকজন বলছেন যে দাদার সাথে আছি, দাদার সাথে ছিলাম, দাদার সাথে আছি, দাদার সাথে থাকবো। আমি মুকুল রায়কে, আমার সাথে সাক্ষাৎ হওয়ার কোনো চান্স নেই, আমি হয়তো এই নিয়ে কোনো আলোচনাও আমার সাথে হবে না, করবার কোনো সুযোগ নেই, কিন্তু আমি মনে করি যে উনি বললেন যে মুকুল রায় খুব ঠান্ডা মাথার মানুষ, বিজ্ঞ মানুষ, উনি হয়তো এটা চিন্তা করবেন। এই যে এই ভাইদের কথা, এই ভাইয়েরা কিন্তু বলেছে দাদার সাথে ছিলাম, দাদার সাথে আছি, দাদার সাথে থাকবো। দাদাটার পরিবর্তন হয়ে যায়, এই দাদাটা কিন্তু ফিক্স থাকে না, কারণ যে যখন ক্ষমতায় থাকে দাদাটা বলে। এদের উপর ভরসা করে মুকুল রায় কতটা কি করতে পারবেন এই ব্যাপারে আমার যথেষ্ট আমার সন্দেহ। তাহলে এতদিন মালিক হয়েছিল, আমি এখন হলো চাকর হতে হবে। আমি এই জায়গাটাও আসছি, এবার মুকুল রায় কি করবেন? মুকুল রায় যদি একটা রিস্ক নিয়ে তাকে একটা গেমে যেতে হবে, অল আউট যাওয়া, আর না হলে যিনি সেকেন্ড ম্যান তিনি সেকেন্ড বেঞ্চার হবেন, এরপরে তাকে পেছনের বেঞ্চে বসতে হবে, সেই জায়গা ছাড়া তার আর বেরিয়ে আসবার কোনো রাস্তা নেই। এবার তিনি কি করবেন সেটা নিশ্চয়ই তিনি বিবেচনা করবেন। তবে এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো নির্বাচনে প্রমাণ করে দিতে পেরেছেন যে মুকুল রায়কে বাদ দিয়েও তার এখন চলতে পারে। তো সেই ক্ষেত্রে এটা চ্যালেঞ্জটা কিন্তু এখন বড় হয়ে গেছে মুকুল রায়ের কাছে। মুকুল রায়কে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তিনি তৃণমূলে মাথা নিচু করে থেকে ভবিষ্যতে সুযোগের অপেক্ষায় থাকবেন, নাকি এখনই বেরিয়ে গিয়ে এই মানে সম্মান বিসর্জন দিয়ে এখানে না থেকে তিনি আলাদা দল করবেন বা জয়প্রকাশ দাদের কাছে যাবেন, সেটা অবশ্য নেই আর প্রশ্ন। আমার খুব চমৎকার আপনার কথা থেকে একটা স্ল্যাগ মনে পড়ছে, দাদা, দিদি এবং ভাইরা, এই ত্রিভুজের বাহুগুলো কোথায়, কোন দিকটা ভারী হয়, নিঃসন্দেহে আমাদের নজর থাকবে। আজকে আমাদের সময় একেবারে শেষ, আমরা বিদায় নেব। ঘণ্টাখানেকের এই সফর আবার কাল রাত 8টায়। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার। শালিমার শেফ গুঁড়ো মশলা, ডিউপো ফাটেরা, দানায় দানায় বিপ্লব এবং দ্য সুমিস, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।